ওকে, ইউজেস অফ ইউজ টু ভার্ব। ইউজ টু এমন একটি কাঠামো যা অতীতে নিয়মিতভাবে ঘটে যাওয়া কাজ, অভ্যাস বা অবস্থাকে বোঝাতে ব্যবহৃত হয়। এটি বর্তমানে আর ঘটছে না বা বিদ্যমান নেই এমন ঘটনাগুলিকে নির্দেশ করে। আমি সংজ্ঞাটা দিয়েছি, আপনারা কি বুঝতে পেরেছেন? অতীতকালে কোনো কাজ নিয়মিতভাবে করা হতো, কিন্তু সেই কাজটি এখন আর নিয়মিতভাবে করা হয় না। ইউজ টু এমন একটি কাঠামো যা অতীতে নিয়মিতভাবে ঘটে যাওয়া কাজ, অভ্যাস বা অবস্থাকে বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ অতীতে ঘটে যাওয়া যে অভ্যাস, এটি বর্তমানে আর ঘটছে না বা বিদ্যমান নেই এমন ঘটনাগুলিকে নির্দেশ করে। বর্তমানে এই কাজটি এখন আর আগের মতো করা হয় না, রেগুলার ওয়েতে করা হয় না, এমন জায়গায় ইউজ টু এর ব্যবহার করা হয়। সেই জায়গাগুলো আমরা একটু দেখব। অতীতে নিয়মিত অভ্যাস বা কার্যকলাপ বোঝাতে যে কাজগুলো অতীতে নিয়মিত করা হতো কিন্তু এখন আর করা হয় না। আমি প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলতাম। সে প্রতি সপ্তাহ অন্তে তার দাদা দাদির কাছে যেত। ছোটবেলায় আমরা নদীতে সাঁতার কাটতাম। আমি প্রতিদিন একটি ডিম খাইতাম। সে প্রতিদিন আমাদের বাড়িতে বেড়াতে আসতো। এইখানে একটা বিষয় আপনারা ভালো করে লক্ষ্য করেছেন এই কথাগুলির ভিতরে, সেগুলি হচ্ছে এই কাজগুলো অতীতকালে রেগুলার ওয়েতে করা হতো, কিন্তু এখন আর রেগুলার ভাবে করা হয় না। ইন দিস কেস উই ক্যান ইউজ দ্য ভার্ব ইউজ টু। উই ক্যান ইউজ দ্য ভার্ব ইউজড টু। দেখেন, I used to play cricket every afternoon. She used to visit her grandparents every weekend. We used to go swimming in the river when we were kids. Subject plus used to plus base form. Subject plus used to plus base form, অর্থাৎ সাবজেক্ট প্লাস এই ইউজ টু ভার্ব, দেখেন ইউজ টু একই সঙ্গে বসাতে হবে, প্লাস ভি অন ফর্ম বা বেস ফর্ম বা মেইন ফর্ম। আমরা একটি এক্সাম্পল দেখি। আই ইউজড টু, আই ইউজ টু, আমি একটু হাইলাইট করে দিলাম। আই ইউজ টু প্লে ক্রিকেট এভরি আফটারনুন। আমি প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলতাম। তো এখানে আই হচ্ছে সাবজেক্ট, তারপর আমার রুল অনুসারে ইউজ টু বসেছে, ভার্বের বেস ফর্ম প্লে বসেছে, আর ক্রিকেট এভরি আফটারনুন এটি এক্সটেনশন বসেছে। তারপরে বাক্য আমরা দেখি, সে ইউজ টু ভিজিট হার গ্র্যান্ড প্যারেন্টস এভরি উইকেন্ড। সে প্রতি সপ্তাহ আন্তে তার দাদা দাদির কাছে যেত তার ছুটির দিনগুলাতে। উই ইউজ টু গো সুইমিং ইন দ্য রিভার হোয়েন উই ওয়ার কিডস। আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলায় আমরা নদীতে সাঁতার কাটতাম। তো খুব সিম্পল অ্যান্ড ইজি একটি বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এই ইউজ টু এর ব্যবহার আমাদের দৈনন্দিন ডে টু ডে লাইফে আমরা অনেক কথা, আমরা অনেক স্ট্রাকচার এইভাবে করব। ইউজ টু এর ব্যবহারটা কিন্তু এটা করতে পারলে আমাদের স্পিকিং যে জায়গাটা, আমরা যখন কথা বলবো তখন এই শব্দগুলো আমাদের সামনে আসবে এবং আমরা এখানে এই স্ট্রাকচারটি ব্যবহার করব। সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এই পর্যন্ত কি সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন? আমি প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলতাম, এখানে সাবজেক্ট হচ্ছে আই অর্থাৎ আমি, তারপর আমার রুল অনুসারে ইউজ টু বসেছে, ভার্বের বেস ফর্ম পেলে বসেছে, আর প্রতিদিন বিকেলে অর্থাৎ প্রতি ক্রিকেট খেলতাম, ক্রিকেট এভরি আফটারনুন, অর্থাৎ আই ইউজ টু প্লে ক্রিকেট এভরি আফটারনুন। উই ইউজ টু গো সুইমিং, আমরা সাঁতার কাটতে যেতাম, ইন দ্য রিভার নদীতে, হোয়েন উই ওয়ার কিডস, যখন আমরা শিশু ছিলাম, আমরা ছোট ছিলাম, তখন আমরা নদীতে প্রতিদিন সাঁতার কাটতে যেতাম। অতীতে একটি অবস্থা বোঝাতে কেমন ব্যবহৃত হয় দেখেন। অতীতের একটি অবস্থা যখন বোঝাবে, কোনো অবস্থা বা অনুভূতি যা আগে ছিল কিন্তু এখন আর নেই, এরূপ জায়গায় আমরা কি ব্যবহার করব? এই এলাকায় আগে একটি সিনেমা হল ছিল, সে ছোটবেলায় খুব লাজুক ছিল, এই ভবনটি আগে একটি লাইব্রেরি ছিল। দেখেন এগুলো কিন্তু সব পাস্ট টেন্সের ভিতরে ব্যবহৃত হয়েছে। সবাই একটু মনোযোগ দিবেন। সেই আপনাদের একটি ক্লাস আমি করিয়েছিলাম মাঝে, আপনারা খুব ভালো এনজয় করেছিলেন, ফিডব্যাক দিয়েছিলেন আমাকে, হ্যাভ টু এবং ডু ভার্ব এবং হ্যাভ ভার্বের ব্যবহার। তো আজকের ক্লাসটাও, প্রত্যেকটা ক্লাসই খুব ইম্পর্টেন্ট এবং এনজয়েবল হয়। আজকের ক্লাসটাও আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো অতীত একটি অবস্থা বোঝাতে, পাস্ট স্টেট বোঝাতে আমরা এই ইউজ টু ব্যবহার করে করতে পারি। এই এলাকায় আগে একটি সিনেমা হল ছিল। এই এলাকায় আগে একটি কি ছিল বলেন? সিনেমা হল ছিল। এই এলাকায় আগে একটি সিনেমা হল ছিল। দেয়ার ইউজ টু বি আ সিনেমা হল ইন দিজ এরিয়া। সে ছোটবেলায় খুব লাজুক ছিল। হি ইউজ টু বি ভেরি শাই
হোয়েন হি ওয়াজ ইয়াং আর ইয়াঙ্গার, এই ভবনটি আগে একটি লাইব্রেরি ছিল। দিস বিল্ডিং ইউজ টু বি আ লাইব্রেরি। এখানে একটা বিষয় আপনাদের দেখার আছে, একটু বোঝার আছে। এই জায়গায় ইউজ টু এর পরে একটি বি ভার্ব বসেছে, অর্থাৎ বি স্বয়ং নিজেই বসে গিয়েছে। দিস বিল্ডিং ইউজড টু বি আ লাইব্রেরি, এই ভবনটি আগে একটি লাইব্রেরি ছিল। আমি এই জায়গায় দুটো জিনিস আলোচনা করেছি। একটি হচ্ছে অতীতকালের নিয়মিত অভ্যাসের কথা বলেছি। আমি প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলতাম, সে সপ্তাহে একবার দাদা দাদির কাছে যেত, ছোটবেলায় আমরা নদীতে সাঁতার কাটতাম, এই একটি জায়গা বলেছি। আর ঠিক পাস্ট টেন্সের একটি জায়গা বলেছি, এই এলাকায় আগে একটি সিনেমা হল ছিল, সে সে ছোটবেলায় খুব লাজুক ছিল, সে ছোটবেলায় নিয়মিত নদীতে সাঁতার কাটতো। অর্থাৎ আমি এখানে প্রেজেন্ট টেন্সের একটি বিষয়, পাস্ট টেন্সের একটি বিষয়, কিন্তু দুটো দুই রকম ভাবে উপস্থাপন করা হয়েছে। দু জায়গাতেই কিন্তু ইউজ টু এর ব্যবহার করা হয়েছে। কি বলা হয়েছে বলেন তো? ইউজ টু এর ব্যবহার করা হয়েছে। আমি এই পর্যন্ত আপনাদের সামনে যা কিছু বলেছি, আপনারা কি বুঝতে পারছেন? আমি পার্ট পার্ট করে বুঝাবো আজকে, গত ক্লাসেও তাই করেছি। অর্থাৎ আমি ইউজ টু ভার্বের ব্যবহারটা আপনার সামনে সুন্দর করে তুলে ধরলাম। পরবর্তীতে দেখেন, তো এই জায়গাটা আমি আবারও বলছি, যারা পরে জয়েন করেছেন, এখানে আমি ইউজ টু এর ব্যবহার শিখিয়েছি। ইউজ টু এর ব্যবহার কিভাবে করতে হয় এবং ইউজ টু আমরা কেন ব্যবহার করব। অতীতকালে নিয়মিত অভ্যাস বোঝালে তখন ইউজ টু এর ব্যবহার হয়। অতীতকালে কিসের ব্যবহার হবে? নিয়মিত অভ্যাস বোঝাবে। তো অতীতের একটি অবস্থা যেমন, এই এলাকায় আগে একটি সিনেমা হল ছিল। আর এখানে যদি অভ্যাসগত কোনো কাজ বলি, আমি প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলতাম, আমি প্রতিদিন একটি ডিম খাইতাম। অর্থাৎ নিজের কিছু অভ্যাস আর কোনো জায়গায় কোনো কিছু ছিল, কোনো অবস্থা বা অনুভূতি যা আগে ছিল এমন নাই, এখন আর নাই, এরূপ জায়গায় আমরা ইউজ টু এর ব্যবহার করব। আপনারা রুলটা সবাই একটু মনে রাখবেন। স্ট্রাকচারটা কেমন হবে? স্ট্রাকচারটা ঠিক এরূপ হবে: সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস বেস ফর্ম, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস বেস ফর্ম, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস বেস ফর্ম, বেস ভার্ব। এগুলা বারবার আপনারা ক্রস করবেন। ক্রস বোঝেন তো? এই দেখবেন একটা গান গাওয়ার পরে পিছনে তার সঙ্গে গাইতে হয় না, ক্রস বলে এটাকে। তো আমার সঙ্গে কিন্তু আপনারা বলবেন। আমরা যখন ওই যে পাঠশালা বলে না, বা যখন প্রাইমারি লেভেলে পড়তাম, তখন স্যারদের সাথে আমাদের নামটা পড়তে হতো, মনে আছে? তো এটা কিন্তু খুব একটা ফ্রুটফুল, এটা ফলপ্রসূ একটা আইডিয়া। আমি অনেক কোচিং সেন্টারে দেখেছি, ভালো ভালো স্যারেরা কিন্তু ঠিক এইভাবেই পড়ায়। আমার সঙ্গে এটা বলবেন, দুই তিনবার বলবেন, আপনাদের মুখস্থ হয়ে যাবে। একটু প্র্যাকটিক্যালি দেখেন তো আসলে এটা হয় কিনা। দুই তিনবার বলবেন, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস বেস ভার্ব, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস বেস ভার্ব, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস বেস ভার্ব। এই জায়গাটা একটু বারবার বলবেন আমার সামনে, দেখেন, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস বেস ভার্ব। এটা বারবার বললে কিন্তু বিরক্ত হওয়া যাবে না, এটাতে আমাদের বেশি কাজে দিবে। তো তার পরবর্তীতে আমরা কি দেখব? পরবর্তীতে আমরা দেখব হচ্ছে অতীতের অবস্থা এটি হয়ে গেল। এইবার নেগেটিভ ফর্ম, ইউজ টু এর নেগেটিভ রূপ। আমরা ইউজ টু এর নেগেটিভ রূপ দেখব, যে এটি কিভাবে নেগেটিভ ভাবে বাক্য তৈরি করা যায়। আপনারা বিষয়টা, আজকে ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস, এবং আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে আজকে যে তিনটি চ্যাপ্টার আপনাদের একই সঙ্গে ক্লাস দিব, চ্যাপ্টার 18, 19 এন্ড 20। যারা বইটা হাতে পেয়েছেন, সামনে আপনারা বইটা রাখতে পারেন, চ্যাপ্টার 18, 19 এবং 20। নেক্সট, অতীতে কোনো কাজ বা অবস্থা ঘটতো না তা বোঝাতে ব্যবহার করা হয়। কি বলেছে? ঘটতো না। আমি নেগেটিভ করলাম। খুবই সহজ বিষয়। আমি এতক্ষণ আপনাদের অ্যাফার্মেটিভ শিখালাম বা পজিটিভ শিখিয়েছি, এখন নেগেটিভটা একটু দেখবেন। নেগেটিভটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় কিন্তু। দেখেন, আমি আগে কফি পছন্দ করতাম না, কিন্তু এখন করি। সে নিয়মিত ব্যায়াম করতো না, তারা আগে বই তারা আগে এই পাড়ায় থাকতো না, তারা আগে ঢাকায় বসবাস করতো না, তারা এখন সিলেটে, তারা আগে সিলেটে থাকতো না, তারা আগে আহ ভাত খেত না। অতীতকালের একটি নিয়মিত অভ্যাস বোঝাবে, বাট সেটি হবে নেগেটিভ। যেমন দেখেন, আমি আগে কফি পছন্দ করতাম না, কিন্তু এখন ভালোবাসি। আই ডিডন্ট ইউজ টু লাইক কফি, বাট নাও আই লাভ ইট। সে নিয়মিত ব্যায়াম করতো না। আচ্ছা, আমি এখানে না শব্দটা যদি বাদ দিয়ে দেই কেমন শোনায় দেখুন তো। এই জায়গায় না শব্দটা আমি বাদ দিয়ে দেবো, সে নিয়মিত ব্যায়াম করতো। তো আমরা উপরে অ্যাট ফার্স্ট এটাই শিখে এসেছি, যে হি ইউজ টু টেক এক্সারসাইজ এভরিডে। তো এখানে আমরা কি করলাম? এখানে আমরা একটা নেগেটিভ বা না বোধক শব্দ নিয়ে এসেছি। সে নিয়মিত ব্যায়াম করতো না, হি ডিডেন্ট ইউজ টু এক্সারসাইজ রেগুলারলি।
এখানে একটা বিষয় আপনাদের কিন্তু একটু দেখতে হবে। আমি প্রত্যেকটা হাইলাইট করে দেই আপনাদের বোঝার সুবিধার্থে, যাতে ভালোভাবে আপনারা নিতে পারেন, এটা বুঝতে পারেন। সো হিয়ার ইউ ক্যান সি দিস, হি ডিডন্ট ইউজ, এখানে কিন্তু আমি ইউজড ব্যবহার করিনি, একটু ভালো করে খেয়াল করবেন। আই ডিডন্ট ইউজ টু লাইক কফি, আই ডিডন্ট ইউজ টু লিভ, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবেন। এই যে দেখেন লিভ, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে আমরা ব্যবহার করেছি লাইক, LIKE, লাইক, এবং সঙ্গে ব্যবহার করেছি কি, ইউজ। এই জায়গাগুলো একটু ভালো করে সবাই দেখেন তো। আমি একটু সামনে চলে যাব, সামনে বলতে একটু ব্যাকে যাব। এই জায়গাটা কি করেছি, ইউজ টু লাইক, ডিডন্ট ইউজ টু এক্সারসাইজ, এবং এই থার্ড সেন্টেন্সে রয়েছে ডিডন্ট ইউজ টু লিভ। অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। উপরের বাক্যগুলোতে আমার ছিল, দেখেন এই জায়গায় কি করেছিলাম, শি ইউজড টু ভিজিট, অর্থাৎ এখানে ভার্বের মূল ফর্ম কিন্তু বসেছে। কি বসেছে বলেন তো, মূল ফর্ম। দেখেন, আই ইউজ টু প্লে ক্রিকেট, ইউজড টু, USED, এবং ভার্বের মূল ফর্ম বসেছে প্লে। আই ইউজ টু প্লে ক্রিকেট এভরি আফটারনুন, আমি প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলতাম। এইবার আমার এই মূল জায়গায় চলে আসি। এখানে যেহেতু আমরা ডিড নট ব্যবহার করেছি, আমরা গ্রামারে, ইংলিশে ডিড এর ব্যবহারে একটা জায়গায় আমরা রুল পড়েছিলাম না, যে রুলটা কেমন ছিল বলেন তো। রুলটা ছিল হচ্ছে, ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এই কথাটা আপনাদের নিশ্চয়ই সবার মনে আছে, ডিড এর পরে ভার্বের কি বসে, প্রেজেন্ট ফর্ম বসে। তো এখানেও ঠিক তদ্রূপ, ডিড নট, এই ডিডিন্ট, শর্ট ফর্মে যেটাকে ডিডিন্ট বলা হচ্ছে, এই ডিডিন্ট এর পরে, ডিড এর পরে বা ডিডিন্ট এর পরে ভার্বের বেস ফর্ম, মূল ফর্ম বলবে। এখানে আই ডিড নট ইউজ টু লাইক, এখানে দেখেন লাইকড হয়নি কিন্তু, লাইক হবে। আর আরো একটু মূল বিষয় যেটা, এই ডিড নট এর পরে ইউজড হবে না। উপরে কিন্তু সব জায়গায় দেখেন, আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন, এই যে ইউজড রয়েছে, আই ইউজড টু প্লে ক্রিকেট, USED। কিন্তু এই জায়গাটায় কি আসবে, এই জায়গাটায় আসবে হচ্ছে ইউজ বসবে। যেহেতু ডিড বসাচ্ছি, এই ডিড এর পরে ভার্বের মূল ফর্ম বসবে। তো এখানেও তাই বসিয়েছি, আই ডিড নট ইউজ টু লাইক কফি, হি ডিড নট ইউজ টু এক্সারসাইজ রেগুলারলি, দে ডিডন্ট ইউজ টু লিভ ইন দিস নেইবারহুড, তারা আগে এই পাড়ায় থাকতো না। এই ডিড নট এর পরে বা ডিডন্ট এর পরে এখানে আর ইউজড হবে না, এখানে ইউজ হবে। এম আই রাইট? এখানে ডিড নট এর পরে কি বসাতে হবে, এখানে কিন্তু আমরা আর ইউজড বসাবো না, এখানে আমরা ইউজ বসাবো। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? সবাই শুনতে পারছেন? বিষয়টা কি বুঝতে পারছেন? ভালোভাবে নিতে পারছেন? ধন্যবাদ। ইন্টারোগেটিভ ফর্ম ইউজ টু এর প্রশ্নবোধক রূপ। ইন্টারোগেটিভ ফর্মে কি হবে বলেন তো, ইউজ টু এর প্রশ্নবোধক রূপ। দেখেন, আপনাদের একটা মূল জিনিস আমি অনেক আগে, প্রায় আপনাদের আমি যতদিন থেকে ক্লাস নিচ্ছি, আমি সেই সময় থেকেই কিন্তু আপনাদের এই প্রথমের একটা বিষয় খুব ভালো করে বুঝিয়ে আসছিলাম। সেই বিষয়টা প্রত্যেকটা স্টেপে আমাদের কাজে লাগে, প্রত্যেকটা সেকেন্ডে মোমেন্টে আমাদের কাজে লাগে। কোন বিষয়টা বলেন তো, একটা বাক্যকে আমরা চার প্রকার ভাবে রূপান্তর করতে পারি। একটা বাক্যকে আমরা কি করব, একটা বাক্যকে আমরা চার প্রকার ভাবে রূপান্তর করব। সেই রূপটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ ইন্টারোগেটিভ। তো এখানেও কিন্তু তার ব্যত্যয় ঘটেনি। আমরা প্রথমে এই ইউজ টু এর একটি অ্যাফার্মেটিভ ব্যবহার শিখেছি, দেন নেগেটিভ ব্যবহার শিখেছি, এখন আমরা ইন্টারোগেটিভ ব্যবহার শিখবো। এই জায়গাটা একটু খেয়াল করবেন প্লিজ। ইন্টারোগেটিভ ব্যবহার তার মানে আমরা হ্যাঁ বোধক শিখেছি, না বোধক শিখেছি, এখন প্রশ্নবোধক শিখবো। কি শিখবো বলেন তো, প্রশ্নবোধক শিখবো। অতীতে কোনো কাজ বা অবস্থা ঘটতো কিনা তা জানতে প্রশ্ন করা হয়। কি করা হবে বলেন, প্রশ্ন করা হবে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? একটা বাক্যকে চার রকম আইটেমে আমরা লিখতে পারি। আমি ভাত খাই, অ্যাফার্মেটিভ। আমি ভাত খাই না, এটা নেগেটিভ। আমি কি ভাত খাই, এটা ইন্টারোগেটিভ। আমি কি ভাত খাই না, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ। ঠিক একই নিয়মে এই জায়গাটা আমরা প্রস্তুত করতেছি। অতীতে কোনো কাজ বা অবস্থা ঘটতো কিনা তা জানতে চাওয়ার জন্য প্রশ্ন করা হয়। তুমি কি আগে পিয়ানো বাজাতে, তারা কি আগে এখানে থাকতো, সে কি আগে একটি স্কুলে কাজ করতো, সে কি নিয়মিত ফুটবল খেলতো, সে কি প্রতিদিন মোবাইলে তোমার সঙ্গে কথা বলতো, সে কি রোজ একটি ডিম খাইতো। অর্থাৎ এটি ইন্টারোগেটিভ হয়ে যায়।
এবং এর স্ট্রাকচারটা কি হবে? এর গঠন প্রণালী হবে সাবজেক্ট, সরি, প্রথমে আসবে ডিড, তারপর সাবজেক্ট, তারপর ইউজ টু, তারপর বেস ফর্ম। আবার আমার সঙ্গে সবাই বলেন, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস বেস ফর্ম। ডিড প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। কেমন হলো? তুমি কি আগে পিয়ানো বাজাতে? ডিড ইউ ইউজ টু প্লে পিয়ানো? আবার দেখেন, ডিড ইউ ইউজ টু প্লে পিয়ানো? তুমি কি আগে পিয়ানো বাজাতে? এই জায়গাটায় তুমি কি আগে পিয়ানো বাজাতে প্রথমেই কিন্তু আমার স্ট্রাকচারে ডিড ব্যবহার করেছে। আমরাও ঠিক সেই অনুসারে এখানে ডিড এর ব্যবহার করেছি। দেন সাবজেক্ট এনেছি ইউ, তারপরে যেহেতু ডিড ব্যবহার করেছি, আমরা জানি কোনো বাক্যে ডিড বা ডিড নট থাকলে ভার্বের পর বেস ফর্ম বসে। তো ডিড ইউ ইউজ বসেছে এখানে। টু পেলে দা পিয়ানো, অর্থাৎ টু পেলে দা পিয়ানো অর্থ পিয়ানো বাজানো। তো এখানে আমার কি দাঁড়ালো? ডিড ইউ ইউজ টু প্লে দা পিয়ানো? ডিড দে ইউজ টু লিভ হিয়ার? ডিড শি ইউজ টু ওয়ার্ক এট দ্য স্কুল? সে কি আগে একটি স্কুলে কাজ করতো? অর্থাৎ ডিড প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস বেস ফর্ম বা ভি ওয়ান ফর্ম বা বেসিক ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা মেইন ফর্ম, আপনি যেটাই বলেন, ভার্বের বেস ফর্মটা মূল ফর্মটা সবসময়। তাহলে এই যে আমি কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়, এই জায়গাটা আপনাদেরকে বুঝালাম। এখানে কি আপনারা সবাই বুঝতে পারছেন এই জায়গাটা, যে একটা বাক্যকে ইউজ টুর মাধ্যমে ব্যবহার করে কিভাবে আমরা এটা ইন্টারোগেটিভ করতে পারি? এই জায়গাটা কি সম্পূর্ণ বুঝতে পারছেন? আমি পার্ট পার্ট করে আপনাদের বুঝাচ্ছি। আপনারা যে যে অবস্থানে থেকে, কালকে একজন বলছেন স্যার আমি এখন গাড়িতে করে বাসের ভিতরে করে বাসায় যাচ্ছি আর আপনার ফোনে আমি হেডফোন দিয়ে ক্লাস করতেছি। তো যে যে অবস্থায় থাকেন, আমার ক্লাসটা একটু ভালোভাবে, আমি তো স্লো ধীরে ধীরে কথা বলছি যেন আপনাদের, অনেকেই আছেন এই বিষয়গুলো আগে অনেকবার অনেক জায়গায় করেছেন, অনেক টিচারের কাছে অফলাইনে, তো আজকে আবারও দেখেন। আর যারা একেবারে নতুন তাদের জন্য আমি কথাটা খুব ধীরে ধীরে বলছি, আপনাদের যেন এই বিষয়গুলো খুব বুঝতে সহজ হয়। ক্যান ইউ হেয়ার মি প্রপারলি? ওকে, থ্যাংক ইউ। যে যে অবস্থায় আছেন, আজকের ক্লাসটা খুব ভালো এনজয়েবল হবে এবং এটা একটা ইম্পর্টেন্ট ক্লাস। একই সঙ্গে আপনাদের তিনটা চ্যাপ্টার, তিনটা আইটেম আমি করাবো। আপনারা কেউ লিভ দিবেন না প্লিজ। গত ক্লাসও আপনারা দেখলাম অনেকেই ছিলেন, অনেক, প্রায় 110 জন না কতজন লাস্ট অফ অল ছিলেন। তো সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই। আজকের ক্লাসেও আপনারা যদি হাতে সময় থাকে প্লিজ কেউ লিভ দিবেন না। পরবর্তীতে আমরা একটু দেখবো এম টু ইজ টু, এম আর ইউজ টু প্লাস বি অন প্লাস আইএনজি। এম, এম ইজ আর এর যে কোনো একটি নিবেন, ইউজ টু প্লাস ভি অন প্লাস আইএনজি। এটা কেমন হয়? আমি ভোরে উঠতে অভ্যস্ত। সে ভারী যানজটের মধ্যে গাড়ি চালাতে অভ্যস্ত। তারা দীর্ঘ সময় ধরে কাজ করতে অভ্যস্ত। সে প্রতিদিন 10 কিলোমিটার সাইকেল চালাতে অভ্যস্ত। সে প্রতিদিন 15 মিনিট সাঁতার কাটতে অভ্যস্ত। এই জায়গাটা আমরা কিভাবে সলভ করব? এম ইজ আর প্লাস ইউজ টু প্লাস ভার প্লাস আইএনজি। হিয়ার ইউ ক্যান সি, এই গঠনটি এমন কিছু বোঝায় যা বর্তমানে কোনো ব্যক্তি অভ্যস্ত বা মানিয়ে নিয়েছে। দেখেন, আপনাদের বুঝতে যেন সুবিধা হয়, আপনাদের বোঝার সুবিধা অর্থে ভালোভাবে যেন নিতে পারেন, আমি প্রত্যেকটা কথা খুব মেপে মেপে বলছি কিন্তু। এরপরও যদি আপনারা বলেন যে স্যার বুঝি নাই, তখন খুব কষ্ট পাবো। তো অন্যমনস্ক হবেন না, সম্পূর্ণ মনোযোগটা আমার এই কথার ভিতরে দিবেন। আশা করি প্রত্যেকটা সেশন আপনারা ভালোভাবে নিতে পারবেন। এবং পরবর্তীতে কোনো কোয়েশ্চেন থাকলে আমি যখন আনমিউট করে দেই, রেইজ হ্যান্ড প্রেস করবেন, সবাই কথা বলে উঠবেন না। আমি যাকে কল করব সেইভাবে কথা বলবেন, দেখবেন ক্লাসটি অনেক এনজয়েবল হবে। সো কাম টু দা পয়েন্ট, এই গঠনটি এমন কিছু বোঝায় যা বর্তমানে কোনো ব্যক্তি অভ্যস্ত বা মানিয়ে নিয়েছে। এটি বর্তমান অভ্যাস, পরিস্থিতি বা অভ্যস্ততা প্রকাশ করে। এই সেন্টেন্সটা আমি একটু হাইলাইট করছি। বলছে এটি বর্তমান অভ্যাস, বর্তমান পরিস্থিতি এবং বর্তমান অভ্যস্ততা প্রকাশ করতে ব্যবহৃত হয়। কোনটি ব্যবহৃত হয়? এম ইজ আর প্লাস ইউজ টু প্লাস ভার্ব অন প্লাস আইএনজি। দেখেন, আই এম ইউজড টু ওয়াকিং আপ আর্লি ইন দ্য মর্নিং। He is used to driving the heavy traffic. They are used to working long hours. They are used to working long hours.
আমি আপনাদের একটা টেকনিক ফলো করি, যে কোনো সংজ্ঞা দিয়ে সঙ্গে সঙ্গে আমি কিন্তু স্ট্রাকচার বলি না। আমি একটা সংজ্ঞা দিয়েই কিন্তু আমি উদাহরণে চলে যাই। এক্সাম্পল দিলে স্ট্রাকচার আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? আমি এখানে সংজ্ঞা দিলাম কি, এই যে আমি যে বিষয়টা পড়াতে যাচ্ছি, অ্যাম ইজ আর প্লাস ইউজ টু প্লাস ভার্ব অন প্লাস আইএনজি। আমি জাস্ট প্রথমে একটু হেডিং দিলাম, তারপরে আমি কি করলাম, সংজ্ঞাটা দিচ্ছি। দেখেন, এই গঠনটি এমন কিছু বোঝায় যা বর্তমানে কোনো ব্যক্তি অভ্যস্ত বা মানিয়ে নিয়েছে। এটি বর্তমান অভ্যাস, পরিস্থিতি বা অভ্যস্ততা প্রকাশ করতে ব্যবহৃত হয়। এরপরে আমি স্ট্রাকচারটি আপনাদের বলছি না, আমি আগে কিছু এক্সাম্পল দেই। যেমন, দে আর ইউজ টু ওয়ার্কিং লং আওয়ার্স, আই এম ইউজ টু ওয়াকিং আপ আর্লি। তো এইটা দেখে কি স্ট্রাকচার বানানো যায় না? এই যে আই এম ইউজ টু ওয়াকিং আপ, আই এম আই এম ইউজ টু ওয়াকিং আপ আর্লি। ওক আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা, ঘুম থেকে জাগা। তো কি বানানো যায় দেখেন, এইখান থেকে আমি একটু এটা হাইলাইট করি। এইটা দেখে আমি কিন্তু স্ট্রাকচার বানাবো। প্রথমে আই কি বলেন তো, প্রথমে কি বসে, অবজেক্ট নাকি ভার্ব? প্রথমে বসে সাবজেক্ট। তো এখানে আই হচ্ছে সাবজেক্ট। দেন এই যে আমি বলেছি এম ইজ আর প্লাস ইউজড টু, তো আমি এখান থেকে আই এর পরে জানি এম বসে। তারপরে আমি কি বসাবো, আমার নিয়মে বলছে ইউজ টু বসাতে হবে। তাহলে প্রথমে লিখবো সাবজেক্ট, তারপরে এম ইজ আর, যে কোনো একটি নিলাম, এম নিলাম, আই এর পরে কখনো ইজ বা আর বসে না, তো আই এম। পরবর্তীতে ইউজ টু নিলাম, পরে ভার্বের পরে আইএনজি বসবে, সেই ওয়াক এর সঙ্গে আইএনজি বসিয়েছি ওয়াকিং। আর তার পরবর্তীতে আপ আর্লি, এইটুকু হচ্ছে আমার এক্সটেনশন বা বাকি অংশ। অনেক সময় আমরা এরকম লিখি না, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, ওই এক্সটেনশন মানে হচ্ছে বাকি অংশ। তো এই জায়গাটায় কি হবে, স্ট্রাকচার হবে সাবজেক্ট। আমার সঙ্গে সবাই বলবেন, এই জায়গাটায় স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইউজড টু প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? অর্থাৎ এখানে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে এম ইজ আর, যে কোনো একটি সাবজেক্ট অনুসারে বসাবেন, প্লাস ইউজ টু প্লাস ভার্ব অন প্লাস আইএনজি ফর্ম। এইটা যদি আপনারা বুঝতে পারেন, তো নেগেটিভ ফর্মটা আপনারা পারবেন। কিভাবে পারবেন? ওই অ্যামিজার এর পরে শুধু একটি মাত্র নট বসিয়ে দেবেন, আর কিচ্ছু পরিবর্তন করা লাগবে না। অ্যামিজার পরে একটি নট বসাবেন, আর কোনো পরিবর্তন করা লাগবে না। একটু উদাহরণ দেই। আমি বড় শহরে থাকতে অভ্যস্ত নই, সে ঝাল খাবার খেতে অভ্যস্ত নয়, সে ভারী যানবাহন চালাতে অভ্যস্ত নয়, সে অধিক কষ্ট করতে অভ্যস্ত নয়। এমন জায়গায় আমরা কি করব, আই অ্যাম নট ইউজ টু লিভিং ইন আ বিগ সিটি, হি ইজ নট ইউজ টু ইটিং স্পাইসি ফুড। স্পাইসি ফুড মানে কি বলেন তো, ঝাল খাবার। স্পাইসি ফুড মানে কি বলেন তো, ঝাল খাবার। অর্থাৎ সে ঝাল খাবার খেতে পছন্দ নয়। এরূপ জায়গায় এই যে নেগেটিভ গুলা, আমরা ঠিক উপরের যে নিয়মটা শিখেছি সেই একই নিয়মে করব। নিয়মটা কি হবে, এরপরে শুধুমাত্র একটি নট বসিয়ে দিলেই ওটি নেগেটিভ হয়ে যাবে। এই পর্যন্ত আমি যা পড়ালাম আপনারা কি বুঝছেন? জি স্যার। যদি কারো কোথাও কোনো কোশ্চেন থাকে, আপনারা একটু পরে কোশ্চেন করবেন। হাতের কাছে খাতা কলম রাখেন, কি কোশ্চেন করবেন এগুলো একটু কোন রুলটা বলেন? অবশ্যই আরেকবার দেখাবো, কেন দেখাবো না, আমি আরো 10 বার করে দেখাবো। তবে কেউ কথা বলবেন না, কেউ অন্য মনস্ক হবেন না। ক্লাসটা একটু অ্যাটেন্টিভলি করার চেষ্টা করবেন, দেখবেন আপনাদের এইখানে কোনো সমস্যা থাকবে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের কোনো সমস্যা থাকবে না। এবং পরবর্তীতে আমি আবার আনমিউট করব, আপনারা রেইজ হ্যান্ড প্রেস করবেন কাইন্ডলি। আপনাদের সবার কোশ্চেন আমি নিব, কেউ সবাই একবারে কথা বলে উঠবেন না। ধন্যবাদ। তো দেখেন এই জায়গাটায় কি বলছি, আমি এম টু, আপনি একজন কোয়েশ্চেন করেছেন যে স্যার জায়গাটা আরেকটু দেখান। আমি আবারও এটা আপনাদের সঙ্গে একটু দেখাচ্ছি, এটা কিভাবে আমরা করতে পারি। এটা এম টু ইস টু এর, এই যে এম ইজ আর প্লাস ইউজ টু প্লাস ভার্বের পর আইএনজি। এম ইজ আর, যে কোনো একটি সাবজেক্ট নিবেন, প্লাস ইউজড টু প্লাস বি অন প্লাস আইএনজি। কেমন? এই গঠনটি এমন কিছু বোঝায় যা বর্তমানে কোনো ব্যক্তি অভ্যস্ত বা মানিয়ে নিয়েছে। এটি বর্তমান অভ্যাস, পরিস্থিতি বা অভ্যস্ততা প্রকাশ করতে ব্যবহৃত। বর্তমান অভ্যাস, পরিস্থিতি বা অভ্যস্ততা প্রকাশ করতে ব্যবহৃত হয়। সাবজেক্ট
প্লাস এম ইজ আর, ভার্ব হিসাবে এখানে ভার্বের পরে যে কোনো একটি বসাতে হবে। যেমন আই এর পরে এম, হির পরে ইজ, দের পরে আর। তো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইউজ টু প্লাস ভার্ব অন প্লাস আইএনজি। যেমন দেখেন, আমি ভোরে উঠতে অভ্যস্ত, আই এম ইউজ টু ওয়াকিং আপ আর্লি। সে ভারী যানজটের মধ্যে গাড়ি চালাতে অভ্যস্ত, হি ইজ ইউজ টু ড্রাইভিং ইন হেভি ট্রাফিক। তারা দীর্ঘ সময় কাজ করতে অভ্যস্ত, তারা দীর্ঘ সময় কাজ করতে অভ্যস্ত। এই যে সেন্টেন্স গুলো আমরা কিভাবে মেক করব, এগুলো আমরা এইভাবে করব। দে আর ইউজড টু ওয়ার্কিং লং আওয়ার্স। অর্থাৎ এখানে স্ট্রাকচার সাবজেক্ট, সাবজেক্ট আই বসেছে, তারপর এম ইজারের যে কোনো একটি নিলাম আই এম, পরবর্তীতে ইউজ টু বসেছে, প্লাস ভার্ব প্লাস আইএনজি, ওয়াকিং, ওয়াকিং আপ আর্লি, অক আপ আর্লি। তো অকের সঙ্গে আইএনজি যুক্ত হবে, যেহেতু মূল ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হবে। শেষের বাক্যটি দেখি, দে আর ইউজ টু ওয়ার্কিং লং আওয়ার্স। অর্থাৎ এখানে দে হচ্ছে সাবজেক্ট, তারপরে বসেছে হচ্ছে এম ইজ আর, যে কোনো একটি নিতে হবে। এরপরে এখানে যেহেতু সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, আর হলো, তারপর ইউজ টু বসলো, মূল ভার্ব ওয়ার্কের সঙ্গে আইএনজি হলো, পরবর্তীতে বাকি অংশ বসলো। এই বাক্যটি অ্যাফার্মেটিভ আছে, এইটা যদি বুঝতে পারেন, নেগেটিভ আপনাদের আর বোঝা লাগবে না, অটোমেটিকলি বুঝে যাবে। কেননা নেগেটিভ ফর্মে কি হবে, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস অতিরিক্ত নট দিবেন। কেন দিবেন? কারণ এই বাক্যটি নেগেটিভ হবে। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস ইউজ টু প্লাস ভার্বের পর আইএনজি। যেমন, আমি বড় শহরে থাকতে অভ্যস্ত নই, আই এম নট ইউজ টু লিভিং ইন আ বিগ সিটি। কিন্তু এই বাক্যটা যদি আমি অ্যাফার্মেটিভে করতাম তখন কেমন হতো বলেন তো? এই বাক্যটা অ্যাফার্মেটিভে করলে এমন হতো, আমি বড় শহরে থাকতে অভ্যস্ত, আই এম ইউজড টু লিভিং ইন আ বিগ সিটি। ইউএসইডি, এই জায়গাটা ভালো করে খেয়াল করবেন সবাই, ইউজ না কিন্তু। কিন্তু আমি উপরে আপনাদের দেখিয়েছি, যদি ডিড থাকলো, এই এই বাক্যে যদি ডিড থাকতো তখন কিন্তু এখানে ইউজড হতো না, তখন ইউজ। কারণ আমরা জানি কোন বাক্যে যদি ডিড এর ব্যবহার হয়, নেক্সট ভার্বটি বি অন ফর্ম বা বেস ফর্মে বসে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তো পরবর্তীতে আমরা দেখব কোয়েশ্চেন ফর্ম। আমরা অ্যাফার্মেটিভ ফর্ম দেখেছি, আমরা নেগেটিভ ফর্ম দেখেছি, এখন আমরা দেখব কোয়েশ্চেন ফর্ম, কিভাবে কোয়েশ্চেন ফর্ম করতে পারি। এটাও কিন্তু খুবই সহজ। আমি এই রুলগুলো আপনাদের সেই প্রথম থেকেই পড়িয়ে আসতেছি। প্রথম যে আপনাদের শিখাইছিলাম যে কিভাবে, যেমন আইট রাইস, এখানে আমি যদি একটা কন্টিনিউয়াস টেন্সের বাক্য বলি, আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, এটা নেগেটিভ কি হবে? আই এম নট ইটিং রাইস। ওই যে অক্সিলারি ভার্বটি রয়েছে এম, ওর পরে নট বসিয়ে দিলেই নেগেটিভ হয়ে যাবে। কিন্তু যদি ওই বাক্যটা আমি কোয়েশ্চেন ফর্মে আনতে চাই, ঠিক এখন আমরা যেটি করতে যাচ্ছি, কোয়েশ্চেন ফর্মে আনবো, তখন কি হবে? অক্সিলারি ভার্বটা সামনে অর্থাৎ সর্ব বামে বসিয়ে দিলেই ওটি কোয়েশ্চেন ফর্মে হয়ে যাবে, ইন্টারোগেটিভ হয়ে যাবে। অ্যাম আই ইটিং রাইস, অ্যাম আই ইটিং রাইস। এখানেও ঠিক তদ্রুপ, অ্যাম ইজ আর প্রথমে বসবে, তারপর সাবজেক্ট বসবে, দেন ইউজ টু বসবে, তারপর ভার্বের পর আইএনজি। আমি আপনাদের যেভাবে বোঝাচ্ছি, এরপরেও যদি আপনারা না বুঝতে পারেন, কোশ্চেন করার সুযোগ থাকবে। তো আশা করি এভাবে বুঝিয়ে দেওয়ার পরে কারো আর কোনো কোশ্চেন থাকার কথা না। কিভাবে বলছে, এম ইজ আর প্রথমে বসাবেন, দেন সাবজেক্ট, দেন ইউজ টু, দেন ভি অন প্লাস আইএনজি। আমরা এর কয়েকটা ট্রান্সলেশন কিভাবে মেক করব, আমরা সেই বিষয়টা একটি দেখি। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, ক্লাস যখন শুরু করব, যদি আপনাদের হাতে তেমন কোনো ইম্পর্টেন্ট কাজ না থাকে, আপনারা টাইমলি ক্লাসে যোগদান হওয়ার চেষ্টা করবেন। 124 জন এই মুহূর্তে ক্লাস করছেন। তো এখন আমার ক্লাস মাঝপথে চলে এসেছি। এখন আসলে এই লেখাপড়া সিস্টেম গুলা, এইগুলা কিন্তু ধারাবাহিক নাটকের মতো, টিভিতে দেখছেন, নিশ্চয়ই দেখেছেন, ধারাবাহিক নাটক হয়। প্যাকেজ নাটক আর ধারাবাহিক নাটক কিন্তু আলাদা। তো এই যে নাটকগুলো আপনারা যদি প্রথম থেকে, বড় একটা মুভি প্রথম থেকে না দেখেন, হঠাৎ করে মাঝপথে গিয়ে কিন্তু বুঝতে অনেক সমস্যা হয়ে যায়। আমার এই ক্লাসগুলা, যে কোনো স্যারের ক্লাস কিন্তু ঠিক তাই। ক্লাস সিক্সে উঠছেন আপনি, বা আপনার ছেলে মনে করেন মেয়ে সিক্সে, তো জুন জুলাই মাসে স্কুলে পাঠাবেন নাকি জানুয়ারিতে পাঠাবেন? নিশ্চয়ই আমরা জানুয়ারিতে পাঠাই। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, টাইমলি একটু জয়েন হওয়ার চেষ্টা করবেন। নেক্সট কি আছে? কোয়েশ্চেন ফর্মে থাকবে অ্যাম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্ব অন প্লাস আইএনজি ফর্ম। আমরা একটু দেখি, তুমি কি বাড়ি থেকে কাজ করতে অভ্যস্ত? সে কি এই সফটওয়্যার ব্যবহার করতে অভ্যস্ত?
সে কি প্রতিদিন 10 ঘন্টা মোবাইল ব্যবহার করতে অভ্যস্ত? এই বাক্যগুলো আমরা কিভাবে করব? ওই অক্সিলারি ভার্বটা জাস্ট প্রথমে এনে বসিয়ে দিব, আমাদের হয়ে যাবে। কিভাবে? আর ইউ ইউজ টু ওয়ার্কিং ফ্রম হেয়ার, ওয়ার্কিং ফ্রম হোম? ইজ শি ইউজ টু ইউজিং দিস সফটওয়্যার? ইজ শি ইউজ টু ইউজিং দ্য মোবাইল ফোন 10 আওয়ার্স পার ডে? অর্থাৎ কি হবে? স্ট্রাকচার দেখেন, অ্যাম ইজ আর প্লাস সাবজেক্ট, তারপর ইউজ টু, তারপর ভি ওয়ান ফর্ম প্লাস আইএনজি। আর ইউ ইউজড, এখানে আর হচ্ছে সেই আমার অক্সিলারি ভার্বটি প্রথমে বসেছে, দেন সাবজেক্ট বসেছে ইউ, তারপর ইউজ টু বসেছে, মূল ভার্ব অর্কের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, পরবর্তীতে বাকি অংশ বসেছে ফ্রম হোম। পরে আরেকটি জিনিস দিতে ভুল করবেন না, সেটি হচ্ছে নোট অফ কোয়েশ্চেন মার্ক। আর ইউ ওকে? কি হলো? আর ইউ ইউজ টু ওয়ার্কিং ফ্রম হোম? ইজ শি ইউজ টু ইউজিং দিস সফটওয়্যার? আমি আপনাদের এই ইউজ টু ব্যবহারের উপরে ক্লাসে যতক্ষণ এই পর্যন্ত বুঝিয়ে আসলাম, আপনাদের কারো কোথাও কোনো সমস্যা হয়েছে বুঝতে? আমি যতটুকু এখানে বুঝিয়েছি। No, sir. এখানে আমি শোনেন, সব উদাহরণ আমি দিয়েছি অলরেডি। যারা শেষে জয়েন করছেন, বারবার এসে এখানে তো গল্প বলা যাচ্ছে না, বাবুর বাড়ির গান একটা গল্প আছে তো, এই শেষের দিকে আসলে বুঝতে পারবেন না। যারা প্রথম থেকে ছিলেন তারা সবকিছু বুঝবেন। আমি কথা খুব স্লো স্লো বলছি। আমি যে খুব দ্রুত কিন্তু ডেলিভারি দিচ্ছি তা না, একেবারে বাচ্চাদের বোঝানোর মতো ধীরে ধীরে আমি আপনাদেরকে বুঝাই আসছি। তো যারা বোঝেননি, এরপরে কোশ্চেন করার সুযোগ দিব, রেইজ হ্যান্ড প্রেস করবেন প্লিজ, কেউ সবাই একসঙ্গে কথা বলবেন না। যারা শেষে জয়েন করেছেন এদের জন্য আমি আবারও পরিশ্রম করব, ওই রুলগুলো আমি তবে এখন যেগুলো করাচ্ছি এগুলো মন দিয়ে শুনবেন। দ্যাটস ওকে। এখন আমরা পড়াবো উইল গেট ইউজ টু প্লাস ভার্ব অন প্লাস আইএনজি। আবার শোনেন, উইল গেট ইউজ টু প্লাস ভার্ব অন প্লাস আইএনজি। এটা কেমন হয়? তুমি ভোরে উঠতে অভ্যস্ত হয়ে যাবে। কি হবে? তুমি ভোরে উঠতে অভ্যস্ত হয়ে যাবে যখন তোমার নতুন চাকরি জীবন শুরু করবে। তারা ঠান্ডা আবহাওয়ায় অভ্যস্ত হয়ে যাবে। সে বড় দর্শকের সামনে কথা বলতে অভ্যস্ত হয়ে যাবে। এই বাক্যগুলো কিন্তু আমাদের ডে টু ডে লাইফে প্রায় আমরা বলে থাকি। এগুলো আমরা কিভাবে করব? এইগুলো আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। কি স্ট্রাকচার? সাবজেক্ট প্লাস উইল। দেখেন, আমি আজকে আপনাদের সোলো আইটেমে কথা বলছি কেন জানেন? এই বিষয়গুলো কিন্তু খুবই ইজি। তো এখানে আপনারা যারা নতুন এই বেসিক ক্লাসগুলোতে একেবারেই কখনো এই ক্লাসগুলো করেননি, তাদের যেন একবারে বুঝতে সুবিধা হয়। যারা ক্লাস করে এসেছেন এইসব ব্যাপারে হালকা আগের থেকে ধারণা আছে, তারা কিন্তু অটোমেটিকলি বুঝে যাচ্ছে। নতুনদের জন্য আমি ক্লাসটা একটু স্লো ইয়ে করছি, কন্ট্যাক্ট করছি। তো দেখেন, খুব সহজ একটি বিষয়। সাবজেক্ট অর্থাৎ কর্তা বসবে প্রথমে, দেন উইল বসবে, তারপর গেট ইউজ টু বসবে, তারপর ভার্বের পর আইএনজি বসবে, প্লাস বাকি অংশ। তো আরেকবার রিপিট করি, সাবজেক্ট প্লাস উইল প্লাস গেট ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। গেট ইউজ টু এর বাংলা অর্থ হচ্ছে অভ্যস্ত হওয়ার প্রক্রিয়া। কি বললাম? অভ্যস্ত হওয়ার প্রক্রিয়া। এটি ভবিষ্যতের পরিবর্তন বা মানিয়ে নেওয়ার কথা বোঝাতে ব্যবহৃত হয়। এক্সাম্পল কি? ইউ উইল গেট। গেট মানে কিন্তু এখানে দেখেন, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, বি ভার্ব, গেট ভার্ব। হ্যাভ ভার্ব, ডু ভার্ব, বি ভার্ব, গেট ভার্ব। ইংলিশ ল্যাঙ্গুয়েজে দিজ ভার্বস প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল। এই গেট শব্দের অর্থ হওয়া, গেট শব্দের অর্থ ওঠা, গেট শব্দের অর্থ পাওয়া, গেট শব্দের অর্থ দেখা, অনেক কিন্তু মিনিং দেয়। এটা সেন্টেন্সে কোন ভাবে বসছে তার উপরে কিন্তু ডিপেন্ড করে। আপনাদের বলেছিলাম হ্যাভ এর প্রায় 30 রকমের ব্যবহার আমি দেখেছি। ফরেন কান্ট্রির অনেক ইংলিশ টু ইংলিশ গ্রামার বইতে এটা পাওয়া যায়। আপনারা যদি কারো বাসায় থাকে, টোপেল পড়ে দেখবেন, ক্লিফস টোপেল, ব্যারেন্স টোপেল, রেন অ্যান্ড মার্টিন, নেসফিল, গ্রামার বইগুলো একটু দেখবেন। অনেক রকমের ব্যবহার একটি ভার্বের দেওয়া থাকে। তো এখানে কি বলছি? ইউ উইল গেট ইউজ টু ওয়াকিং আপ আর্লি অনস ইউ স্টার্ট ইউর নিউ জব। অর্থাৎ এখানে আমার স্ট্রাকচারটা মনে রাখবেন, সাবজেক্ট বসেছে ইউ, তারপরে আমার উইল বসেছে, গেট ইউজ টু বসেছে, ভার্বের পর আইএনজি বসেছে, ওয়াকিং, ওক, ওয়াকিং যেটাকে বলে। পরবর্তীতে ওয়াক আপ, এরপরে আর্লি অনস ইউ স্টার্ট ইউর নিউ জব। এটা কিন্তু আরেকটা এখানে ক্লজ ধরতে পারেন বা আপনি এক্সটেনশনও বলতে পারেন। এই যে ওক আপ আর্লি এর পর থেকে এই জায়গাটুকু আপনি আলাদা একটা ইয়ে।
তারা ঠান্ডা আবহাওয়ায় অভ্যস্ত হয়ে যাবে। তারা ইংলিশ কি? দে। তো প্রথমে সাবজেক্ট, তারপর উইল, তারপর গেট ইউজ টু, তারপর মূল ভার্বের পর আইএনজি। আমার এই মূল বাক্য কিন্তু এই পর্যন্ত। মূল বাক্য কোন পর্যন্ত আমি একটু মার্ক করে দেই। দে উইল গেট ইউজ টু লিভিং, এইটা আমার মূল বাক্য। দে উইল গেট ইউজ টু, এই পর্যন্ত কি বুঝতে পারছেন? এখানে কি বলছে দেখেন, জাস্ট ওয়েট এ মিনিট। ওকে, তারা ঠান্ডা আবহাওয়ায় অভ্যস্ত হয়ে যাবে। তো এইটা আমার মূল বাক্য এইটুকু, দে উইল গেট ইউজ টু লিভিং। কারণ আমার স্ট্রাকচারে বলছে সাবজেক্ট প্লাস উইল প্লাস গেট ইউজ টু প্লাস ভার্বের পর আইএনজি। সেই সবটুকু আমি এখানে পেয়ে গেছি। দে সাবজেক্ট, তারপরে উইল প্লাস গেট ইউজ টু প্লাস লিভিং। ইন আ কোল্ডার ক্লাইমেট, ইন আ কোল্ডার ক্লাইমেট, সে বড় দর্শকের সামনে কথা বলছে। বড় দর্শক মানে হিউজ, এখানে অনেক দর্শক। হি উইল গেট ইউজ টু স্পিকিং ইন ফ্রন্ট অফ এ লার্জ অডিয়েন্স, অনেক দর্শকের সামনে একসময় কথা বলতে অভ্যস্ত হয়ে যায়। তো এটা ভালো করে বুঝতে যদি পারেন, এর নেগেটিভটাও যখন একটু পরে আমি বুঝাবো সেটাও বুঝতে পারবেন। সাবজেক্ট প্লাস উইল প্লাস গেট ইউজ টু প্লাস ভার্বের পর আইএনজি। যেমন সে বড় দর্শকের সামনে কথা বলতে অভ্যস্ত হয়ে যাবে, তারা ঠান্ডা আবহাওয়ায় কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। দে উইল গেট ইউজ টু লিভিং ইন এ কোল্ডার ক্লাইমেট, শি উইল অর হি উইল গেট ইউজ টু স্পিকিং ফ্রন্ট অফ আ লার্জ অডিয়েন্স, হিউজ অডিয়েন্স। দেখেন এরপরেই কিন্তু আমরা নেগেটিভে চলে আসবো। কিসে চলে আসবো? নেগেটিভে চলে আসবো। নেগেটিভ ফর্ম, সাবজেক্ট প্লাস উইল নট অথবা ওন্ট প্লাস গেট ইউজ টু প্লাস ভার্বের পর আইএনজি। কি হলো? সাবজেক্ট প্লাস উইল নট আর ওন্ট প্লাস গেট ইউজ টু প্লাস ভার্বের পর আইএনজি। খুব সহজ নিয়ম। আমি রাতে কাজ করতে অভ্যস্ত হতে পারবো না, আই ওন্ট গেট ইউজ টু ওয়ার্কিং এট নাইট। এখানে কি ছিল? এই উপরে একটু দেখে আসি, শি উইল, এই উইল এর জায়গায় শুধু এখানে নট এনে দিয়েছি, ওন্ট, আর কোনো পরিবর্তন নেই। সে শব্দপূর্ণ এলাকায় থাকতে অভ্যস্ত হবে না, শি ওন্ট গেট ইউজ টু লিভিং ইন আ নয়েজি এরিয়া। অর্থাৎ আপনি যদি অ্যাফার্মেটিভ পারেন, আপনি নেগেটিভ অটোমেটিকলি পারবেন। কিভাবে পারবেন? ওই অক্সিলারি ভার্বের পরে শুধুমাত্র নট বসিয়ে দিলেই বাক্যটি সম্পূর্ণ হয়ে যাবে। কি আমার কথা বোঝা যায়? একটা কোয়েশ্চেন। না, কোশ্চেন এখন না, কোশ্চেন আমি যখন কোশ্চেন করার সুযোগ দিব, এখন কোশ্চেন করা যাবে না। এখন আমি শুধু ক্লাস করবেন, কোশ্চেন লিখে রাখেন, পাশে খাতা রাখেন। দেখেন কি আছে, শি ওন্ট গেট ইউজ টু লিভিং ইন আ নয়েজি এরিয়া। বিষয়টা আপনারা একটু ভালো করে শুনবেন। কোয়েশ্চেন ফর্মে যখন আসবো তখন কি হবে? এই অ্যাফার্মেটিভে যখন আমরা যে উইলের ব্যবহার করেছি, দে উইল গেট ইউজ টু লিভিং ইন আ কোল্ডার ক্লাইমেট, সে উইল গেট ইউজ টু স্পিকিং ইন ফ্রন্ট অফ এ লার্জ অডিয়েন্স, এই যে উইল রয়েছে না এখানে, কোয়েশ্চেন যখন করবেন এই উইলটা শুধু প্রথমে দিবেন, আর সব ঠিক থাকবে। যেমন উইল ইউ গেট ইউজ টু ট্রাভেলিং এভরি উইক, তুমি কি প্রতি সপ্তাহে ভ্রমণ করতে অভ্যস্ত হয়ে যাবে? সে কি তার নতুন সময়সূচিতে অভ্যস্ত হয়ে যাবে? উইল হি গেট ইউজ টু হিজ নিউ শিডিউল। অর্থাৎ অ্যাফার্মেটিভ যা করেছেন, নেগেটিভে শুধু ওখানে অক্সিলারির পরে নট বসিয়েছেন, আর অ্যাফার্মেটিভে শুধু অক্সিলারি ভার্বটা প্রথমে বসাতে হবে, আর কিচ্ছু করা লাগবে না। ইটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল। উইল ইউ গেট ইউজ টু ট্রাভেলিং এভরি উইক, তুমি কি প্রতি সপ্তাহে ভ্রমণ করতে অভ্যস্ত হয়ে যাবে? সে কি তার নতুন সময়সূচিতে অভ্যস্ত হয়ে যাবে? উইল শি গেট ইউজ টু হিজ নিউ শিডিউল। তো এখানে একটি বিষয় আমি দেখালাম, ইউজ টু ভার্বের বিস্তারিত ব্যবহার, যেগুলো আমাদের ডে টু ডে লাইফে আমরা কথা বলতে গেলে, আমরা ফ্রি হ্যান্ড রাইটিং করতে গেলে এগুলো আমরা ব্যবহার করতে পারি। এবং আমি মনে করি ইউজ টু এর এই চ্যাপ্টার থেকে ক্লাস করার পরে আপনাদের ইউজ টু সম্পর্কে, এর অ্যাফার্মেটিভ বলেন, নেগেটিভ বলেন, নেগেটিভ ইন্টারোগেটিভ বলেন, আপনাদের আর কারো কোনো সমস্যা থাকার কথা না, যদি ক্লাসটা যারা ভালোভাবে করেছেন, যারা প্রথম থেকে জয়েন করেছেন। Now I will discuss basic concept about semi-modal auxiliary verbs in front of you. I hope you will listen very carefully, then your barrier will disappears. আপনার যত রকমের বাধা আছে এই বেসিক কনসেপ্ট সেমি মডেল অক্সিলারি ভার্ব থেকে সব ব্যারিয়ার বাধাগুলো আপনাদের, সব অবস্ট্যাকেল গুলো এখান থেকে সরে যাবে। সেমি মডেল অক্সিলারি ভার্ব নিয়ে এখন আমি ক্লাস করাবো।
তো আপনারা একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনুন। সেমি মডাল অক্সিলারি ভার্বস বা কোয়াজি মডাল অক্সিলারি, দেখেন সেমি বা কোয়াজি কিন্তু একই কথা। দেখবেন ওই যে বিশ্বকাপ ইসে আপনার এই ফুটবল খেলায় ফাইনাল খেলা হয় না, কোয়ার্টার ফাইনাল বলে, সেমি ফাইনাল বলে, সেমি মানে কিন্তু অর্ধেক। এই কোয়াজি শব্দটা দেখেন, কোয়াজি প্যাসিভ আছে না, প্যাসিভের ভিতরে দেখবেন একটা শব্দ বলে কোয়াজি প্যাসিভ, অর্থাৎ অর্ধেক প্যাসিভ। এই জায়গাটা কিন্তু আপনাদের একটু মনে রাখতে হবে। সেমি মডাল অক্সিলারি ভার্বস বা কোয়াজি মডাল ভার্বস এমন কিছু ভার্ব যেগুলো মডাল অক্সিলারি ভার্বের মতো আচরণ, যেগুলো কি করে বলেন তো, যেগুলো মডাল অক্সিলারি ভার্বের মতো আচরণ করে, তবে কিছু ক্ষেত্রে সাধারণ ভার্বের বৈশিষ্ট্য ধারণ করে। এদের প্রধানত ব্যবহার করা হয় মতামত, অনুমতি, বাধ্যবাধকতা, সম্ভাবনা, ইচ্ছা ইত্যাদি প্রকাশ করতে। এইগুলো প্রকাশ করতে ব্যবহার করা হয়। তো এখানে আমরা কিভাবে এই শব্দগুলো ব্যবহার করব? এখানে আমাদের যে ডেফিনেশন রয়েছে, ডেফিনেশনটা আমরা আরেকবার একটু পড়ি। সেমি মডাল অক্সিলারি ভার্বস বা কোয়াজি মডাল ভার্ব এমন কিছু ভার্ব যেগুলো মডাল অক্সিলারি ভার্বের মতো আচরণ করে, তবে কিছু ক্ষেত্রে সাধারণ ভার্বের বৈশিষ্ট্যও ধারণ করে। এদের প্রধানত ব্যবহার করা হয় মতামত, অনুমতি, বাধ্যবাধকতা, সম্ভাবনা, ইচ্ছা ইত্যাদি প্রকাশ করতে এদেরকে আমরা ব্যবহার করতে দেখি। এবং এই ব্যবহারটা আমরা কিভাবে করব, এটা নিয়ে আমরা এখন একটু ডিটেইলস কথা বলবো। এর ব্যবহারটা আমরা কিভাবে করতে পারি। সো নেক্সট উই উইল সি দিস। সাধারণত সেমি মডেল অক্সিলারি ভার্বস নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, ইউজ টু। আবার বলেন আমার সঙ্গে, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, ইউজ টু। নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, ইউজ টু। ব্যবহার বিশ্লেষণ আমরা দেখি নিড টু এর ব্যবহার। নাও উই উইল সি অ্যাবাউট দ্য ইউজ অফ নিড টু ভার্ব। প্রকাশ, প্রয়োজন বা বাধ্যবাধকতা, প্রয়োজন বা বাধ্যবাধকতার ক্ষেত্রে নিড টু পজিটিভ সেন্টেন্স আমরা ব্যবহার করব। আমার সেখানে যাওয়া দরকার, আই নিড টু গো দেয়ার। তার সেখানে যাওয়ার দরকার, উই নিড টু গো দেয়ার। হি নিড টু গো দেয়ার, দে নিড টু গো দেয়ার, করিম নিড টু গো দেয়ার, নিডস টু গো দেয়ার। নেগেটিভ সেন্সে কি বলবো, উই নিড, উই নিড নট টু গো দেয়ার, অর উই ডোন্ট নিড টু গো দেয়ার। এটা দুই ভাবেই আপনারা বলতে পারবেন। আমার সেখানে যাওয়ার দরকার নেই, উই নিড নট টু গো দেয়ার, অথবা উই ডোন্ট নিড টু গো দেয়ার। আপনারা দুটোই কিন্তু বলতে পারবেন, উই নিড নট টু গো দেয়ার অথবা উই ডোন্ট নিড টু গো দেয়ার। আমার সেখানে যাওয়ার প্রয়োজন নেই, আমাদের সেখানে যাওয়ার দরকার নেই। ডেয়ার টু সাহস বা চ্যালেঞ্জ প্রকাশে ব্যবহৃত হয়। ডেয়ার টু কিসে, সাহস বা চ্যালেঞ্জ প্রকাশে ডেয়ার টু ব্যবহার করা হয়। পজিটিভ একটি সেন্টেন্স দেখি, সে কঠিন পরিস্থিতিতেও সত্য কথা বলার সাহস করে। হি ডেয়ার্স টু স্পিক দ্য ট্রুথ ইভেন ইন ডিফিকাল্ট সিচুয়েশন। নেগেটিভে কি হবে, শি ডেয়ার নট টু স্পিক দ্য ট্রুথ ইভেন ইন ডিফিকাল্ট সিচুয়েশন। অথবা এইভাবে করতে পারেন, এখানে দুটি নিয়মই কারেক্ট, হি ডাজেন্ট ডেয়ার টু স্পিক, অথবা শি ডেয়ার নট টু স্পিক, অথবা শি ডাজেন্ট ডেয়ার টু স্পিক। বোথ ইজ কারেক্ট। স্পিক দ্য ট্রুথ ইভেন ইন ডিফিকাল্ট সিচুয়েশন। সে কঠিন পরিস্থিতিতেও সত্য কথা বলার সাহস করে না, সে কঠিন পরিস্থিতিতে সত্য কথা বলার সাহস করে। এখানে দুইটা জিনিস একই সঙ্গে দেখানো হচ্ছে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। হ্যাভ টু এর ব্যবহার দেখেন, হ্যাভ টু প্রকাশ, বাধ্যবাধকতা বা কর্তব্য অর্থে হ্যাভ টু ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয় বলো, হ্যাভ টু। উদাহরণ দেখি আমরা পজিটিভে, আই হ্যাভ টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো। আই হ্যাভ টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো। আমাকে কালকের মধ্যেই এই কাজ শেষ করতে হবে। আই হ্যাভ টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো। এর নেগেটিভ কি হবে, আমাকে কালকের মধ্যেই এই কাজ শেষ করতে হবে না। আই হ্যাভ নট টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো, অথবা আই ডোন্ট হ্যাভ টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো, বাই টুমরো। আপনারা কি বুঝতে পারছেন আমি এই যা কিছু পড়াচ্ছি এখন? এখানে কি বলছে, এখানে একটি হচ্ছে পজিটিভ আর একটি হচ্ছে নেগেটিভ। এরপর আসি আমরা ইউজ টু, অতীতের অভ্যাস ব্যবস্থা। আমরা একটু আগেই ইউজ টুর উপর বিস্তারিত ক্লাস দেখে এসেছি। অতীতের অভ্যাস ব্যবস্থা বোঝাতে
উদাহরণস্বরূপ সে ছোটবেলায় ক্রিকেট খেলতো, হি ইউজ টু প্লে ক্রিকেট হোয়েন হি ওয়াজ ইয়ং। দেখেন, হি ইউজ টু প্লে ক্রিকেট হোয়েন হি ওয়াজ ইয়ং, অর্থাৎ যখন সে ছোট ছিল, ছোটবেলায় সে নিয়মিতভাবে ক্রিকেট খেলতো। আমি প্রতিদিন নদীর তীরে, নদীতে সাঁতার কাটতাম, আমি প্রতিদিন ভোরবেলায় নদীর তীরে হাঁটতাম, আমি প্রতিদিন একটি করে ডিম খাইতাম। ঠিক তাহলে নিয়মিত অভ্যাস বোঝালে ইউজ টু এর ব্যবহার করব। সে ছোটবেলায় ক্রিকেট খেলতো, এখন আর খেলে না। হি ইউজ টু প্লে ক্রিকেট হোয়েন হি ওয়াজ ইয়ং। আর এখানে নেগেটিভ কি হবে? হি ইউজড নট টু প্লে ক্রিকেট হোয়েন হি ওয়াজ ইয়ং, অথবা হি ডিড নট ইউজ টু প্লে ক্রিকেট হোয়েন হি ওয়াজ ইয়ং। দুই ভাবেই করতে পারবেন, ইউজ নট টু অথবা হি ডিড নট ইউজ টু। যখন ডিড দিবেন তখন কিন্তু ভার্বের পর ইউএস ই হবে, ওখানে ডি শব্দটি, ডি লেটারটি আর যোগ হবে না। এই জায়গাটা একটু ভালো করে দেখেন, আমি হাইলাইট করে দিয়েছি। সে ছোটবেলায় ক্রিকেট খেলতো না, সে ছোটবেলায় ক্রিকেট খেলতো না। হি ডিড নট ইউজ টু প্লে ক্রিকেট হোয়েন হি ওয়াজ ইয়ং। সেমি মডাল অক্সিলারি ভার্বের বৈশিষ্ট্য মেইন ভার্বের মতো ব্যবহৃত হয়। নিড টু বা হ্যাভ টু এর পরে সাধারণ ভার্বের মতো ইনফিনিটিভ টু ব্যবহৃত হয়। এটা একটু ভালোভাবে নিবেন। মেইন ভার্বের মতো ব্যবহৃত হয়, নিড টু বা হ্যাভ টু এর পরে সাধারণত সাধারণ ভার্বের মতো ইনফিনিটিভ টু ব্যবহৃত, যেমন আই নিড টু গো দেয়ার। এই যে হ্যাভ টু অথবা নিড টু, এরপর কিন্তু ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, দেখেন টু গো, অর্থাৎ হ্যাভ টু বা নিড টু এর সঙ্গে যে ভার্বটি থাকবে এটা ইনফিনিটিভ হবে। হি নিড টু গো নাও, আই নিড টু গো নাও, আমার এখন যাওয়া দরকার, তার এখন যাওয়া দরকার। আই নিড টু গো নাও, অর্থাৎ নিড টু বা হ্যাভ টু এর পর সাধারণত হ্যাভ, নিড টু বা হ্যাভ টু এর পরে সাধারণ ভার্বের মতো ইনফিনিটিভ টু প্লাস ভার্ব ব্যবহৃত। মেইন ভার্বের মতো, সেমি মডাল অক্সিলারি ভার্বের বৈশিষ্ট্য, এটা মেইন ভার্বের মতো ব্যবহৃত, মডাল অক্সিলারি এর মতো ব্যবহৃত। একটা মডাল অক্সিলারি বলেন তো আপনারা, মডাল অক্সিলারি দিয়ে একটা বাক্য করি। যেমন আই ক্যান ডু দা ওয়ার্ক, এখানে দুটি ভার্ব রয়েছে। ক্যান শব্দের অর্থ পারা, এই একটি ভার্ব, আর ডু শব্দের অর্থ করা, এটি আরেকটি ভার্ব। তো এখানে ক্যান হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। আপনাদের নিশ্চয়ই এখানে বিষয়টা কি মনে আছে যে আমি কিন্তু এই মডাল অক্সিলারি ভার্বের উপরে বিস্তারিত ক্লাস নিয়েছিলাম। মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব কাকে বলে এর সংজ্ঞাটাও আমি আপনাদের দিয়েছিলাম। Modals are those auxiliaries verb that is used with main verb to give additional meaning to the main verb. কি হলো? মডাল ভার্ব হচ্ছে সেই সকল ভার্ব যেগুলো মূল ভার্ব সম্পর্কে আরো একটু বিস্তারিত তথ্য দেয়। যেমন যদি বলি আই ডু দা ওয়ার্ক, এর অর্থ আমি কাজটি করি। দেখেন, খুব একটা সূক্ষ্ম জায়গা বুঝাচ্ছে, একটু মন দিয়ে শুনবেন। আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি। কিন্তু এখানে আমি একটা মডাল নিয়ে আসলে কেমন হয়? আই ক্যান ডু দা ওয়ার্ক, শুধু অতিরিক্ত একটি ক্যান ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি বলেন তো? ক্যান। তো এই ক্যান দিলে কি হয়ে গেল? আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি, আর আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। আমার ডেফিনেশনের ভিতরে সেইটাই বলছে, মডালস আর দোজ অক্সিলারি ভার্বস দ্যাট ইজ ইউজড উইথ মেইন ভার্ব টু গিভ এডিশনাল মিনিং। মডাল হচ্ছে সেই সকল ভার্ব যে সকল ভার্ব মূল ভার্ব সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য দেয়, তাকে মেইন ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তাকে মডাল ভার্ব বলে, মডাল অক্সিলারি ভার্ব বলে। তাকে কি ভার্ব বলে বলেন? মডাল অক্সিলারি ভার্ব বলে। মডালের সংজ্ঞাটা কি বুঝতে পারছেন? আমি যে উদাহরণটা দিলাম, আই ডু দা ওয়ার্ক এন্ড আই ক্যান ডু দা ওয়ার্ক, অর্থাৎ ওই ডু সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য দিচ্ছে, এই জন্য ওই ক্যানটাকে বলা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সব প্রশ্ন মনে মনে লিখে রাখেন, এখন সবাই কথা বলবেন, কারো কথাই শোনা যাবে না, সবাই শুধু নয়েজ শুনতে পারবে। আচ্ছা, আমি আনমিউট করবো একটু পরে, আর বেশি সময় নিব না। মডাল অক্সিলারি ভার্বের মতো ব্যবহারটি দেখলেন, এরপর দেখলেন মেইন ভার্বের মতো এগুলো ব্যবহৃত হয়, টেন্স এর ব্যবহারে এগুলো ব্যবহৃত হয়। সেমি মডাল ভার্বগুলোর সাথে টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। উদাহরণ, আই হ্যাড টু লিভ আর্লি ইয়েস্টারডে। সেমি মডাল অক্সিলারি ভার্বগুলো বিশেষ পরিস্থিতিতে মডাল অক্সিলারি ভার্ব এবং সাধারণ ভার্বের ভূমিকা পালন করে। এগুলো সঠিক ব্যবহার ইংরেজি ভাষার বিভিন্ন জটিল অর্থ সহজ করে প্রকাশ করে। এই সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার করলে ইংরেজি ল্যাঙ্গুয়েজে
অনেক কঠিন কঠিন বিষয় খুব সহজ করে প্রকাশ করা হয়। আর ইউ ওকে? Now I will discuss about chapter 20. Our lesson is now 20. Use of am2 is to are2 and was2 were2. These are used in day-to-day life. Every sentence or most of the sentence, you can make your sentence by using am2 is to are2 was2 were2. If you want to acquire fluency, you must know or learn these rules. Those are very important rules in English language. So you have to listen this class very carefully. Chapter 20, use of am2 is to are2 was2 were2. নিয়ম: সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে হয়, কি যুক্ত থাকবে? তে, তয়কারে তে, তে হয় যুক্ত থাকলে সেই ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য am2 is to are2 ব্যবহার করা হয়। আমাকে ঢাকায় যেতে হয়, আমাকে কাজটি করতে হয়, আমাকে প্রতিদিন অফিসে যেতে হয়, তাকে প্রতিদিন মোবাইলে 1 ঘন্টা কথা বলতে হয়, তাকে প্রতিদিন ঔষধ খেতে হয়, এই ধরনের তে হয় যুক্ত থাকলে সেই ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য am2 is to are2 এর ব্যবহার করা হয়। নিম্নে এই ধরনের বাক্যের ইংরেজি করার জন্য স্ট্রাকচার দেওয়া হয়। রুমাকে প্রত্যহ রান্না করতে হয়, ইউটিউবে দেখবেন আমার এর উপরে ডিটেইলস ক্লাস দেওয়া আছে। বিভিন্ন স্ট্রাকচার ব্যবহার করে আমার ইয়েতে সার্চ দিবেন, এই ধরনের ট্রান্সলেশন কিভাবে, হাউ টু মেক দিস ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, এই ধরনের প্রায় 120টা রুল নিয়ে সেখানে আমি কথা বলেছি। রুমাকে প্রত্যহ রান্না করতে হয়, রহিমকে প্রত্যহ অফিসে যেতে হয়, ছাত্রদেরকে প্রচুর অধ্যয়ন করতে হয়। কি হবে? সাবজেক্ট প্লাস, দেখেন আমি হাইলাইট করে দেই, সাবজেক্ট প্লাস am2 is to are2 প্লাস ভার্বের বেস ফর্ম। খুবই সিম্পল একটা বিষয়, সাবজেক্ট প্লাস am2 is to are2 প্লাস ভার্বের বেস ফর্ম। রুমাকে প্রত্যেক দিন রান্না করতে হয়, রুমা ইজ টু কুক রাইস, প্রত্যহ ভাত রান্না করতে হয়, রুমা ইজ টু কুক রাইস ডেইলি। রহিমকে প্রত্যহ অফিসে যেতে হয়, রহিম ইজ টু গো টু দা অফিস এভরি ডে। ছাত্রদেরকে প্রচুর অধ্যয়ন করতে হয়, স্টুডেন্টস আর টু স্টাডি মাস। অর্থাৎ এখানে সাবজেক্ট প্লাস am2 is to are2 প্লাস ভার্বের বেস ফর্ম। এরূপ বাক্যকে যখন না বোধক করব, দেখেন একই সিস্টেমে কিন্তু আমি পড়াচ্ছি। অর্থাৎ সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে এইটা, যে ওয়েট এ মিনিট, সিস্টেমটা হচ্ছে কি, একটি বাক্য যখন আমরা অ্যাফার্মেটিভ শিখবো, ঠিক তারপরেই নেগেটিভ থাকবে, ঠিক তারপরে ইন্টারোগেটিভ থাকবে। আবার কোনো কোনো জায়গায় দেখতেছি নেগেটিভ ইন্টারোগেটিভ থাকলেও পারে, আবার কোনো কোনো জায়গায় ওই 3টা পর্যন্ত সমাপ্ত হয়ে যায়। কারণ ওই নেগেটিভ ইন্টারোগেটিভ ওইটা আর আমাদের দরকার হয় না। দেখবেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এইগুলার ব্যবহার খুবই কম করি আমরা। সকালে ঘুম থেকে ওঠার পর রাত্রে ঘুমাতে যাওয়া অবধি আমরা এই মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে, ওর ব্যবহার আমরা খুব কমই করি। তো এখানেও কিন্তু ওই যে 4টি স্ট্রাকচার, ওর 4 নাম্বারটা আমাদের বেশি লাগে না, এই জন্য আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভ পর্যন্ত গিয়ে থেমে যাই। তো এখানে আমরা অ্যাফার্মেটিভ শিখলাম, রুমাকে প্রত্যহ রান্না করতে হয়, তারপরে রহিমকে প্রত্যহ অফিসে যেতে হয়, ছাত্রদের প্রচুর অধ্যয়ন করতে হয়। এরপরে আমরা শুধু না শব্দটি যোগ করে দিব। আর ইউ ওকে? দেখেন রুমাকে রান্না করতে হয় না, রুমা ইজ নট টু কুক রাইস। রহিমকে অফিসে যেতে হয় না, রহিম ইজ নট টু গো টু অফিস। ছাত্রদেরকে প্রচুর অধ্যয়ন করতে হয় না, স্টুডেন্টস আর নট টু স্টাডি মাস, স্টুডেন্টস আর নট টু স্টাডি মাস। এখানে শুধু একটি কাজ করবেন, এই অক্সিলারি ভার্বের পরে ছোট্ট করে একটি নট বসিয়ে দিবেন, সব রুল হুবহু একই থাকবে, দেয়ার ইজ নো চেঞ্জ। রুমা ইজ নট টু কুক রাইস, রহিম ইজ নট টু গো টু অফিস, স্টুডেন্টস আর নট টু স্টাডি মাস। এই পর্যন্ত ক্লিয়ার? পরবর্তীতে চলে আসি, এরূপ বাক্য যখন প্রশ্নবোধক ইন্টারোগেটিভ হয় তখন স্ট্রাকচারটি হয়নি এরূপ। কি হবে? ওই সেই একই কথা আমি আপনাদের একটু আগেও বলেছি, এখনো বলছি, ওই যে অক্সিলারি ভার্বটি প্রথমে নিয়ে বসিয়ে দিবেন সর্ব বাম পাশে, এটি হয়ে যাবে অ্যাম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস বাকি অংশ। কেমন? রুমাকে কি ভাত রান্না করতে হয়? ইজ রুমা টু কুক রাইস? যদি এরকম থাকতো, রুমাকে কি প্রত্যেক দিন ভাত রান্না করতে হয়? ইজ রুমা টু কুক রাইস ডেইলি?
আর এভরিডে। রহিমকে কি অফিসে যেতে হয়? ইজ রহিম টু গো টু অফিস? ছাত্রদেরকে কি প্রচুর পড়াশোনা করতে হয়? আর স্টুডেন্টস টু স্টাডি মাস? ইন্টারোগেটিভ গুলা কিন্তু ঠিক এভাবেই পড়বেন। অর্থাৎ স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচার হবে অ্যাম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস বাকি অংশ। অ্যাম ইজ আর সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। কি হলো? অ্যাম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। টু প্লাস মেইন ভার্ব, সরি এখানে টু বলতে হবে। যেমন রুমা, ইজ রুমা টু কুক রাইস? এই যে কুক নামক যে ভার্বটি বসেছে, এর আগে দেখেন একটি টু বসেছে। ইজ রহিম টু গো টু অফিস? আর স্টুডেন্টস টু স্টাডি মাস? অস টু ওয়্যার টু এর ব্যবহার। কিসের ব্যবহার বলেন তো? অস টু এবং ওয়্যার টু। দেখেন এই যে বিষয়গুলো পড়াচ্ছি, আপনারা ফ্রি হ্যান্ডে অনেকেই ফোন করে বলেন স্যার লিখতে গেলে মাথায় কিচ্ছু আসে না, প্যারাগ্রাফ লিখতে পারি না, সিভি লিখতে পারি না, লেটার লিখতে পারি না, কম্পোজিশন লিখতে পারি না, অ্যাপ্লিকেশন লিখতে পারি না। এই ব্যবহারগুলো আজ থেকে শিখে যান। এগুলো দৈনন্দিন জীবনে একটু ব্যবহার করার চেষ্টা করবেন। আপনার যত লিখবেন আপনার সময় ফুরিয়ে যাবে, কিন্তু আপনার মাথা থেকে আসতেই থাকবে, আসতেই থাকবে। অ্যাজ দ্য জেন্টেল রেইন কামস ফ্রম দ্য স্কাই, আকাশ থেকে যেমন অঝর ঝরে বৃষ্টি ঝরে, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি সেন্টেন্স মাথা থেকে আসতেই থাকবে, আসতেই থাকবে, শেষ হবে না। কি করতে হবে? এইগুলার ব্যবহার একটু শিখতে হবে। কিসের ব্যবহার? অস টু, ওয়্যার টু, অ্যাম টু, ইজ টু, হ্যাভ টু, হ্যাড টু, অর্থাৎ ইউজ টু। এই যে গ্রামার আইটেম গুলো আমি করাচ্ছি, এগুলো আপনারা একটু ভালোভাবে বাসায় একটু প্র্যাকটিস করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের বহুবার আমি দিয়ে রাখছি, অনেকেই দেখছি আজকেও নতুন নতুন কিছু মুখ এসেছে, তারা বিভিন্ন কাজ আপনারা খাতায় লিখে সেগুলো ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন। আমি অনেকের হয়তো অ্যান্সার দিতে পারিনি, রাত্রে সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো আপনারা এগুলো প্র্যাকটিস করেন। ভুল হলে তো সোহাগ স্যার আছে, আমি আছি, সমস্যা কি আপনাদের? এই ব্যাচে না পারেন পরবর্তী ব্যাচে আবার ক্লাস করবেন, সমস্যা নাই। কিন্তু ইউ হ্যাভ টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, মাইন্ড ইট। আপনাকে মনে রাখতে হবে ইংলিশে ফ্লুয়েন্ট হতেই হবে। অতীতে কাউকে কোনো কাজ করতে হতো বোঝাতে অস টু ওয়্যার টু ব্যবহৃত হয়। কি হবে? অতীতে কাউকে কোনো কাজ করতে হতো এরূপ বোঝাতে অস টু বা ওয়্যার টু এর ব্যবহার। আমাকে অফিসে যেতে হতো, আমাকে ভাত রান্না করতে হতো, তোমাকে প্রচুর বই পড়তে হতো। কি হবে? আই ওয়াস টু গো টু অফিস, আই ওয়াস টু কুক রাইস, ইউ ওয়্যার টু স্টাডি মাস। অর্থাৎ যখন অস টু ওয়্যার টু বসানো হবে কোনো সেন্টেন্সে, তখন তার বাংলা অর্থটা এমন হতে পারে কাউকে অতীতে কোনো কাজ করতে হতো বোঝাতে অস টু এবং ওয়্যার টু এর ব্যবহার করা হয়। কিসের ব্যবহার করা হয় বলেন তো? অস টু এবং ওয়্যার টু এর ব্যবহার। কাইন্ডলি সবাই একসঙ্গে কথা বলবেন না, যে যে কথা বলবেন রেইজ হ্যান্ড প্রেস করেন, আমি সবার কাছে এক এক করে কোয়েশ্চেন করব। মুর্শিদা আক্তার, বলেন। এমডি রবিউল, এমডি রুহুল আমিন রাকিব, বলেন। স্যার, হুম। এই দেখেন আমি যখন আপনাকে সুযোগ দিলাম কথা বললেন না, এখন আমি আরেকজনকে বলছি, আপনি এখন বলছেন স্যার, বলেন দ্রুত বলেন। মুর্শিদা আক্তার। কোনো অবস্থা বা অনুভূতি যা আগে ছিল কিন্তু এখন আর নেই এমন বোঝাবে। এসব জায়গায় বি ব্যবহার করবেন, ভালো করে শুনে রাখেন। কোনো অবস্থা বা অনুভূতি যা আগে ছিল কিন্তু এখন আর নাই। যেমন এই এলাকায় আগে একটি সিনেমা হল ছিল, এখানে একটি বি মেইন ভার্ব হিসেবে বসাতে হবে। যেমন দেয়ার ইউজড টু বি আ সিনেমা হল ইন দিস এরিয়া। সে ছোটবেলায় খুব লাজুক ছিল। হি ইউজ টু বি ভেরি শাই হোয়েন হি ওয়াজ ইয়ঙ্গার। অর্থাৎ অতীতে কোনো অনুভূতি বা অবস্থা ছিল যা এখন আর নাই। পরবর্তীতে কথা বলবেন এমডি রুহুল আমিন রাকিব, বলেন। সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, দ্রুত কথা বলবেন, আমি যাকে ডাকবো সঙ্গে সঙ্গে রেসপন্স করবেন। হুম। প্রোনাউনের পরে নট, নাউনের আগে নট। হুম। ধন্যবাদ, এগুলো করবেন, করে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন। এগুলো না করলে হয় না, এই যে মুখে বলে দিলাম না, একটু পরে কানের থেকে চলে যায়, ব্রেনে থাকে না। ও আমারও এরকম হতো। তো যত লিখবেন তত দেখবেন বেশি কাজ হবে, অনেক লিখবেন, অনেক।
লিখে লিখে প্র্যাকটিস করবেন। দেখবেন আমি যা বলেছি এটা। হুম হুম হুম, ওইটা লিখবেন, লিখে দেখবেন আমার কথা ঠিক হয় কিনা, ঠিক আছে? লিখে হোয়াটসঅ্যাপে দুটো চারটে সেন্টেন্স লিখে পাঠাবেন। হাবিবা, সেকেন্ড হাবিবা না কি লেখা আছে বলবেন প্লিজ। সবাই একটু দ্রুত রেসপন্স করবেন, টাইম ইজ ভেরি শর্ট। ধন্যবাদ সুলতান। উম, কি বিহাই নাকি যেন বলবেন, সুলতান। যাদের কোশ্চেন আছে প্লিজ রেইজ হ্যান্ড প্রেস করবেন, কেউ একবারে কথা বললে উঠবেন না। আমি যার নাম ডাকবো সেইভাবে বলবেন। আশা করি আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে যাবো। হুম হুম। আই হ্যাভ টু গো দ্যার, হ্যাঁ সুন্দর প্রশ্ন করেছেন। দেখছেন এই ধরনের প্রশ্ন না করলে, আসলে প্রশ্ন করতে হয়। প্রশ্ন করলে অনেক ভালো ভালো কিছু, একজন প্রশ্ন করলো তার অছিলায় আপনারা সবাই জানতে পারছেন কিন্তু। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন কি আরেকবার একটু বলেন, সবাই শুনেন মন দিয়ে। হুম, ধন্যবাদ। দেখেন আই নিড টু গো দেয়ার, অর্থাৎ নিড মানেও কিন্তু প্রয়োজন, আর হ্যাভ টু মানে দরকার বা আবশ্যক, মনে রাখবেন। নিড মানে প্রয়োজন, ডিকশনারিগত মিনিং। আর হ্যাভ টু মানে দরকার বা আবশ্যক। যেমন আমি যদি বলি আই নিড টু গো দেয়ার, আমার সেখানে যাওয়া দরকার, তার মানে বোঝাচ্ছে কি, আমি মনে করেন বাসা থেকে বেরিয়ে আমার বাজারে যাব, আমার কিছু জিনিস কিনতে হবে। তো ওই জিনিসগুলো এখন না গেলেও চলে, এগুলো আমি কালকে বাজার করলেও হবে। এই সব জায়গায় আপনারা নিড টু বসাবেন, যাওয়া প্রয়োজন বা দরকার। আর আই হ্যাভ টু গো টু মার্কেট এইটা যখন বসাবেন, তখন আপনার এমন কিছু জিনিস দরকার যেটা এই মুহূর্তে না হলে নয়। মনে করেন আপনার আম্মু বা আপনার বাড়িতে কেউ বললো যে এখন তেল বা চাউল আনতে হবে, আমি রান্না করব। অর্থাৎ প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে হ্যাভ টু দরকার বা আবশ্যক, এটা একটু বেশি স্ট্রেস প্রয়োগ করবে। আর নিড এইটা কম স্ট্রেস প্রয়োগ করবে। এম আই রাইট? বুঝতে পেরেছেন? ধন্যবাদ। এইভাবে প্রশ্ন করতে দেখেন খুব সুন্দর একটা ইনফরমেশন কিন্তু আপনারা জানলেন। আচ্ছা এরপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। এটা নিয়ে কথা আসছে, অনেকেই হোয়াটসঅ্যাপে লিখছেন যে স্যার একটু কোয়েশ্চেন করতে। শুনেন ভাই কি, এই পরবর্তীতে আরো ক্লাস থাকে এই জন্য। তবে আমি তো আপনাদের সুযোগ দিয়েছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, আপনারা আমাকে লিখে দিবেন, আপনাকে লিখে পাঠাবেন। আমি আপনাদের সব প্রশ্নের উত্তর, আমি যখন অবসর টাইমে বসে থাকি। না না না, শোনেন যাদেরটা পাননি, সরি, আমি পাঠাবো, আমি চেষ্টা করবো। অনেকেই তো এরকম দেয়, তবে সরি, আপনার নামটা বলেন, আজকে আবার লিখবেন, আমি উত্তর দিব। ধন্যবাদ। আজকে আরেকবার লিখে দেবেন, একটু নক করবেন, একটা কোয়েশ্চেন চিহ্ন দিয়ে দেবেন, আমি আপনার এই উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা এখানে তো মনে করেন নেক্সট ক্লাস থাকে, এই জন্য সময়টাই দেখেন 9টা 38 বেজে গেছে। এরপরে আছে ডি জে টি, প্লাম্বিং। এটা কি কোনো ইসের নাম মনে হয়? কিছু বলবেন, কোয়েশ্চেন করবেন? ওয়ালাইকুম সালাম, বলেন, দ্রুত বলবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ। হুম 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 হুম। আরেকবার একটু কাইন্ডলি কোয়েশ্চেনটা বলেন। হুম 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 হুম। যেমন আপনি একটা উদাহরণ বলেন তো, একটা বাক্য বলেন তো, বাক্য বলেন। হুম। আই অ্যাম ইউজ টু। দেখেন এইখানে আপনার একমাত্র ডিড বাদে, যেমন আই অ্যাম ইউজ, এখানে আই অ্যাম ইউজিং টু দেওয়া যাবে না। এখানে আমি কি পড়িয়েছি আমার তো সঠিক মনে আসছে না, তো এখানে আই অ্যাম ইউজ টু মানে ইউজ টু প্লাস ভার্ব আইএনজি। হুম। যেমন আমি কিন্তু এখানে আপনাদের এখানে শোনেন। হুম হুম। এখানে আইএনজি না, এখানে ইউজ টু, এম টু, ইজ টু এর আর টু এর ব্যবহার যদি হয়, তো এখানে তো আমি এইভাবে পড়িয়েছি যে যেমন রুমা ইজ টু কুক রাইস ডেইলি। এটা কি আমি একটু আগে যেটা পড়িয়েছি সেইটা নিয়ে বলছেন নাকি পরবর্তী কোনো?
হুম 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 ও, এটা পেয়েছি। হ্যাঁ, আপনি যেটা বলছেন আমার মনে আসছে এবার। যেমন আই অ্যাম ইউজ টু ওয়াকিং আপ আর্লি, অর্থাৎ এখানে এটা আপনি ভালো একটা প্রশ্ন করেছেন, আমার এবার মনে আসছে। এটা একটু ডিটেইলস বলি, সবাই আর একটা মিনিট একটু সময় দিবেন প্লিজ। এখানে এমন একটা কথা বলেছিলাম, অ্যাম ইজ আর ইউজ টু প্লাস ভার্ব অন প্লাস আইএনজি। একজনের ওসিলে আরো 10 জন কিন্তু শিখতে পারে। দেখেন একটু ভালো করে শুনবেন। এই গঠনটি এমন কিছু বোঝায় যা বর্তমানে কোনো ব্যক্তি অভ্যস্ত বা মানিয়ে নিয়েছে। এটি বর্তমান অভ্যাস, পরিস্থিতি বা অভ্যস্ততা প্রকাশে ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার আমি বলেছিলাম, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইউজ টু, ইউএসইডি, ইউজড টু প্লাস ভার্বের পর আইএনজি। এটা কিন্তু সঠিক, গ্রামেটিক্যাল রুল অনুসারে এটা সঠিক। কিভাবে? ইউজ টু প্লাস ভার্বের পর আইএনজি বোঝায় যে ব্যক্তি বা বস্তুটি কোনো কাজ বা পরিস্থিতিতে অভ্যস্ত। আবার একটু শুনেন, ইউজ টু, ইউএসইডি হবে কিন্তু, ইউজড টু প্লাস ভার্বের পর আইএনজি বোঝায় যে ব্যক্তি বা বস্তু কোনো কাজ বা পরিস্থিতিতে অভ্যস্ত। এটি অতীত অভ্যস্ততার পরিবর্তে বর্তমান অভ্যস্ততা বোঝায়। এই জায়গাটা খেয়াল করবেন, অতীত বুঝাবে না, বর্তমান। কেমন? যেমন আমি ভোরে উঠতে অভ্যস্ত, আই অ্যাম ইউজ টু ওয়াকিং আপ আর্লি। সে ভারী যানজটের মধ্যে গাড়ি চালাতে অভ্যস্ত, হি ইজ ইউজড টু ড্রাইভিং ইন হেভি ট্রাফিক। তার দীর্ঘ সময় কাজ করতে অভ্যস্ত, তারা দীর্ঘ সময় কাজ করতে অভ্যস্ত। দে আর ইউজ টু ওয়ার্কিং লং আওয়ার্স, অর্থাৎ এখানে ইউজ টু এর পরে ভার্বের পর আইএনজি হবে। এটা আমার রুল অনুসারে আসছে। এখানে আপনি ইউজ টু এর পরে যদি আইএনজি না দেন তাহলে এটা ভুল হবে। কেন ভুল হবে? কারণ এটা বর্তমান একটা প্রেজেন্ট সিচুয়েশন দিচ্ছে। হ্যাঁ, এটা এক প্রকার আপনি জিরান্ড ধরতে পারেন, তবে ডিরেক্ট জিরান্ড না। জিরান্ড আবার আলাদা যখন পড়াবো, বাই প্লাস জিরান্ড, উইদাউট প্লাস জিরান্ড, জিরান্ড পার্টিসিপেল এবং ইনফিনিটিভ, এইটার উপরে একই দিনে ক্লাস নিব। জিরান্ড পার্টিসিপেল ইনফিনিটিভ, তাই না হলে শুধু জিরান্ড বুঝলে, এই জিরান্ড আবার বিভিন্ন রকমের আছে। পার্টিসিপেল আবার এখানে প্রেজেন্ট পার্টিসিপেল, পারফেক্ট পার্টিসিপেল এবং পাস্ট পার্টিসিপেল, এই এই তিনটার উপরে একই দিনে ক্লাস হবে, একই সময়। তা নাহলে কিন্তু একটার সঙ্গে একটা রিলেটেড বোঝা যায় না। কুলসুম আক্তার, কিছু বলবেন? হুম হুম হুম, না এটা আমি কিন্তু ডিরেক্ট জিরান্ড বলিনি, আমি বলছি জিরান্ডের মতো, এই জন্য আমি বলছি না জিরান্ডের ক্লাস আলাদা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি এটা জিরান্ড না, ডিরেক্ট বলিনি কিন্তু জিরান্ড বলেছি, জিরান্ডের মতো। পার্থনাথ, আপনি কিছু বলেন। হুম 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 হুম, ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো একটা বিষয় তুলে এনেছেন, অনেক ধন্যবাদ। এটা স্যারের সঙ্গে আজকে আমি কথা বলবো এক্ষুনি। আর আমি আরেকটা কাজ আপনাদের দেই, সেটা হচ্ছে কি, আজকে আমি যে ক্লাসগুলো নিলাম তিনটা তিনটা লেসনের উপরে, আপনারা দেখছি এক একজন এলোমেলো ভাবে, ইন্ডিয়া থেকে অনেকে এখানে আছেন ক্লাস করতেছেন, তো যে যার মতো করে ইচ্ছা মতো হোমওয়ার্ক দিচ্ছেন। এখানে আমারই কিছু ভুল রয়েছে। ভুলটা হচ্ছে আপনারা, আমি যে তিনটা লেসন আজকে করিয়েছি এই লেসনগুলোর উপরে আপনারা, এই যেমন এই যে এম টু ইস টু আর টু, এইগুলার উপরে আপনার বাংলা লিখবেন এবং তার ইংলিশ করবেন। অর্থাৎ আজকে যা পড়ালাম এই পড়া রিলেটেড সেন্টেন্স আপনারা মেক করবেন, করে সেইগুলো যারা যারা আমার হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন পাঠাবেন। আর ফেসবুকে যেটা আপনারা পেজে আপলোড করতেন বা যেভাবে ক্লাসটা আগে স্যার নিত, আমি এটা স্যারের সঙ্গে আজকে একটু কথা বলি। কথা বলে তারপরে আপনাদের আমি এর উত্তরটা আগামী ক্লাসে জানাবো। ঠিক আছে? যে আপনি যেটা বলছেন এটা খুবই, ওভাবে কথা বলবেন না, একের পর এক এখানে যে আসছেন আমি একটু ধারাবাহিক ভাবে এগোচ্ছি। কুলসুম আক্তার, আপনি কিছু বলবেন? কুলসুম, নরোত্তম দাস, জিয়ারুল মন্ডল, জিয়ারুল,
দেখেন, আপনাদের কারো কথাই আমি কিন্তু শুনতে পাইনি ভালোভাবে। কুলসুম আক্তার, আপনি কি একটু বলতে চাচ্ছিলেন? যে একটু জোরে বলেন। আর আমার ফোন নাম্বার তো আমি বহুবার দিয়েছি, কেন পাননি? আমার নাম্বারটা তো আজকেও আপনি দিয়ে, আমি দিয়ে দিব। আমার নাম্বার তো সবাই পেয়ে গেছে। আমি একটু পরে এখানে আপনাদের লিখে দিব, এই এই যে পেজগুলো আছে এখানে আমি লিখে দিব, একটু ভালো করে ই করবেন।